তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগ উইথ পায়েল ডেইলি লাইফস্টাইল ব্লগ। লাইফে দেখবেন কিছু পেতে গেলে আমাদের অনেক কিছু ধৈর্য রেখে করতে হয়, তবে সেই সাফল্যটা লাভ করা যায়, মানে পাওয়া যায়, তাই না বলুন? তো হ্যালো বন্ধুরা, তোমাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আবার একটা নতুন সুন্দর ব্লগে। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো। তো আমাদের এই চলে যাচ্ছে। তো আজকে হচ্ছে 26শে নভেম্বর, ইভিনিং থেকে আমি ব্লগটাকে শুরু করলাম, বুধবার। তো তো এর আগে আমি মর্নিং এর ব্লগ দিয়েছি। তো আমি ছোট ছোট করে খেপে খেপে ভিডিও শেয়ার করছি। একটু লেট হচ্ছে টাইম, মানে ডেটটা অনুযায়ী। তো তো আমি এর বলেইছি যে আমি যেরকম পারবো সেই অনুযায়ী তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো যাই হোক, ইভিনিং এর আজকে আমার স্টোরি, তো সেই স্টোরি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। তো আমি রেডি হয়ে গেছি, ওই মেয়েকে আনতে যাব বলতে ওই গলির মুখে বাস আসবে স্কুল, তো সেই জন্য আনতে যাব। তো একেবারে রেডি হয়ে গিয়ে আমি কিচেনে এসেছি। এখন ওই 4:30 মতো বাজে। তো চা বসিয়ে দিলাম ওদিকে, যা থাকে রেগুলারের কাজ। আর আজকে মেয়ে বলেছে এসে মুড়ি ভাজা খাবে, তো হালকা টিফিন খায় বলেছে, বলছে মা মুড়ি ভাজা খাবো, আর ওর সাথে তুমি যা দেবে তো সেইটাই খাবো। চা দেবে বলতে ওই একটু চিপস হলে ভালো হয়, একটু মুখরোচক এইসব জিনিস, বাচ্চাদের তো তাই হয় না। তো আমি বলেছি ঠিক আছে, তুমি হালকা মুড়ি যখন খাচ্ছ তো একটু চিপস দেবো। তো চিপসটা আমি সাধারণত ওই লোকাল যে আলুর চিপসগুলো হয় সেটাই প্রেফার করি। আর মাঝে মাঝে তো এই ব্র্যান্ডেড যে চিপসগুলো হয়, ওই আর ব্র্যান্ডেড নামগুলো নিলাম না। তো সেই তো দিই মাঝে মাঝে। তো রেগুলার তো বেসিসে খাওয়া তো এগুলো উচিত না বাচ্চাদের ক্ষেত্রে। তো এই বুঝে শুনে দেওয়াটা হয়। তো এখন মুড়ি ভেজে নিচ্ছি। এই খাবারটা কিন্তু আমিও ছোটবেলায় খুব খেতাম, মুড়ি ভাজা। তো একদিন হঠাৎ করেছিলাম, তো মেয়ের ভাল লেগেছিল বলে তারপর থেকে ও মাঝে সাঝে বলে মা মুড়ি ভেজে দেবে। ওই সামান্য একটু সর্ষের তেল দিলাম কড়াতে, দিয়ে একটু শুকনো লঙ্কা, আপনার বড়টা যেহেতু হলে শুকনো লঙ্কা দিয়ে, আবার বাদামও দিয়ে দিই, অনেক সময় মুড়ি বাদাম ভাজাও ভালো লাগে। আর মুড়িটাকে দিয়ে দিলাম, আর এই সল্ট দিয়ে দিলাম। এখন আমি না টাটা এই পিঙ্ক সল্টটা ইউজ করছি, খুব ভালো। একটু দামটা বেশি এমনি নর্মাল সল্টের থেকে, মানে টাটার যে হোয়াইট সল্টটা আছে তার থেকে একটু দামটা বেশি। তো পিঙ্ক সল্টটা খুব ভালো, শুনেছি খুব ভালো। তো সেই জন্যই ইউজ করছি। শরীরের পক্ষে ভালো, জানি না কতটা কি ভালো মন্দ, তো ইউজ করছি অনেক মাস, মানে বলতে পারে 6-7 মাস ধরে আমি ইউজ করছি। তো যাই হোক, ওটাই দিলাম, দিয়ে এবার হালকা করে মুড়িটাকে ভাজবো, নাড়াচাড়া করব বেশ, একটু মানে তেলটা মুড়ির গায়ে লেগে যাবে। তো তারপরে নামিয়ে নেবো। আর গরম গরম এরম মুড়ি ভাজা না খেতে সত্যি দারুণ লাগে। আমরা তো বাদাম দিয়ে খেতাম, খুব ভালো লাগে। ছোটবেলাকার কথা মনে পড়ে যায়, মাও এরকম ভাবে বানিয়ে দিত সন্ধ্যেবেলা টিফিন কি খাবো। আর সাধারণত আমাদের সন্ধ্যেবেলা না হতো এইরকম মুড়ি ভাজা বা মুড়ি চানাচুর বা চপ দিয়ে মুড়ি মাখা বা চাউমিন, এগুলো মা করে দিত সন্ধ্যেবেলার টিফিনে। তো এই আর এখনকার বাচ্চারা তো ভ্যারাইটিস জিনিস, ওদের তো এ হয় না। তো আমি আমার মেয়েকে সব ধরনেরই খাবার শিখিয়েছি, যতটাও পারে খায়। কিন্তু ইচ্ছা করে না, তাও আমি জোর করি মাঝে সাঝে। তো এই মুড়ি ভাজাটা ওর কাছেও ভালো। তো ওই মুড়িটাকে আমি ভেজে রেখে দিলাম। আর এবার ডিনারের প্রস্তুতি করছি। ডিনারে আজকে করব, আলুর তরকারি করব, হিং ফোড়ন দিয়ে আলুর তরকারি করব, আর পরোটা করব। আর হাজবেন্ড তো নিয়ে যাবে, আর হাজবেন্ড তো ডিমটা মাস্ট, ওকে ডিম প্রত্যেক দিনই দিতে হয়। আমরাও রেগুলার বেসিসে খাই, খুব কম বেশি একদিন দুদিন গ্যাপে হয়ে যায়। মেয়েকেও দিই আর হাজবেন্ডকে নিয়ে যায়। তো এই সিম্পল আছে ডিনার মেনু। তো আমি এখন তরকারিটাকে করে নিচ্ছি। আর তেলটা দেখুন একটু বেশি পড়ে গেছে দিতে গিয়ে, তো একটু তুলে রাখছি তেলটা। মানে আমি মাথাটা খেয়াল ছিল না যে আমি ভেজে হয়তো আলু ভাজবো, তারপরে না আলুর তরকারি হবে তো হিং দিয়ে। তো সেই জন্য আমি আবার তেলটা তুলে রাখলাম। ভাজা আলু হলে যা হয়, একটু তেল তো বেশি লাগে, তো সেই জন্য। তো রাতের এই ডিনারটা বানিয়ে আমি কালকে লাঞ্চের জন্য সমস্ত লাঞ্চ ব্রেকফাস্টের জন্য সমস্ত খাবার বানিয়ে রাখবো।
কেন এখন তো বানিয়ে রাখি আমি লাঞ্চটা আগের দিন, আর যেহেতু মানে 27 তারিখ, 27শে নভেম্বর, সেদিনকার আবার মেয়ের স্কুলে ওর প্রোগ্রাম আছে, ওদের একটা কম্পিটিশন আছে ডান্সের। তো সেটা আবার সকাল আর্লি মর্নিং যেতে হবে, 8:30টার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে, উইথ ওকে ড্রেস একদম রেডি করে সমস্ত কিছু, যেহেতু ওডিসি ডান্স শেখে আর ক্লাসিক্যাল বেসিসে ওদের মানে এটা আছে, থিমটা আছে, যেটা ক্লাসিক্যাল বেসিসে পোয়েম, মানে পোয়েম সং এর উপর ওদের আছে। তো সেই জন্য ও ওডিসি ড্রেস সমস্ত কিছু পরবে, সব কিছু ওডিসির একদম সমস্ত কমপ্লিট করে নিয়ে যেতে হবে। তো সকালবেলা একটু চাপেই আছি, একটু টেনশনের মধ্যেই আছি যে কি হবে না হবে, অত সকালবেলা কি করতে পারবো কিনা রেডি ঠিক মতো। আর জানেনই একটা ডান্সারদের এর মানে সাজাতে কতটা পরিশ্রম করতে হয়, মানে পরিশ্রম বলতে কি কতটা টাইম লাগে সেটাই। এবার ওটাই হচ্ছে, তো সেই জন্য আগের দিন সমস্ত কাজকর্ম আমি রেডি টেডি করে রাখবো। আর ব্রেকফাস্টে ওই পরোটা মা বলেছে মানে বেশি করে বানিয়ে নিও, আর তরকারিটাও বেশি থাকবে, আমার বাবারও হয়ে যাবে, আমরা বাইরে, আমি আর হাজবেন্ড বাইরে ব্রেকফাস্ট করে নেবো। আর মেয়েকে তো হালকা টিফিন, ড্রাই টিফিন দিতে বলেছে। আর স্কুল থেকে, ওদের স্কুলে এই কম্পিটিশনটা একটা হাউস বেসিসে হয়, ইন্টার হাউস কম্পিটিশন, আর হচ্ছে ফুড স্টল এগুলো সমস্ত বসে। তো ওখান থেকে কিছু খেয়ে নেবে বা কি করে সেটা দেখা যাক, যাই তো সেই জন্য। ওই বলছিলাম যে কোনো কিছু সাফল্য পেতে গেলে ধৈর্য রাখতে হয়, ধৈর্য না রাখলে সাফল্য অ্যাচিভ করা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। লাইফে দেখবেন আমাদের অনেক আপস অ্যান্ড ডাউন হয়, সব কিছুই হয়, তার মধ্যে থেকে আমরা অনেক দেখবেন অনেকে পেশেন্ট মানে ধৈর্য হারিয়ে ফেলি। কিন্তু এইরকম ধৈর্য হারিয়ে ফেললে কোনো কিছু কিন্তু ঠিক মতো পাওয়া যায় না, তখন মনে একটা অস্থিরতা কাজ করে সব কিছুর ক্ষেত্রেই। এম, তাই আমি মানে এই পরিপ্রেক্ষিতে বলছি, দেখবেন কোথাও যাবার থাকলে না বা এইসবের জিনিসে থাকলে মানে এই মেয়ের ক্ষেত্রে আমার খুব টেনশন কাজ করে। কোনো এক্সাম থাকলে, কোনো কিছুই যাই হোক, আমার একটা টেনশন ভিতর ভিতর কাজ করে, কিন্তু আমি তাও প্রকাশ করি না, বুঝতে দিই না মেয়েকে যে না, ও তখন বুঝবে যে মা এত টেনশন করছে, তার মানে একটুখানি ভয়ের কোনো কিছু কারণ আছে বা আমাকে ভয় পেতে হবে, সেই জন্য আমি কোনোদিনও দেখাই না। টেনশন আমার মধ্যে কাজ করে মানে খুবই মানে আমি তখন একটা কেমন আমার মধ্যে যেন একটা হয় অস্থিরতা, সব কিছু কিন্তু আমি বোঝাতে দিই না। সেরকমই যেহেতু কালকে স্কুলে প্রোগ্রামটা আছে, এত আর্লি মর্নিং এ সাজিয়ে নিয়ে যেতে হবে, তবে এতটা দূর কাল স্কুল বাস দেবে না, বাদ বাকি যারা কম্পিটিশনে নেই তাদের স্কুল ছুটি, মানে তাদের ছুটি, আর যারা আছে তাদের তো আছে, সেজন্য তো স্কুল বাস কালকে দেবে না, আমাকেই নিয়ে যেতে হয়, মানে আমি আর হাজবেন্ডই নিয়ে যাবো, আর হাজবেন্ড নাইট শিফট ওর আছে, ও আসবে, এসে তারপরে যাব। তো ও একটা চাপে নাইট করে এসে আবার সঙ্গে সঙ্গে যাবা, তো সেই হচ্ছে। তাই আমরা সন্তানের জন্য বাবা মারা কত কিছু না করতে পারি, তাই না? ওই ধৈর্য রাখতে হবে সব কিছুই, আর সন্তানের ভালোর জন্য তো এইটুকু তো করতেই হয়। তো এই হচ্ছে, আমিও মেয়েকে ওই জন্য সবসময় বলি যে দেখবি সব কিছুর এতে তোকে পেশেন্ট রাখতে হবে, পেশেন্ট না রাখলে কিন্তু লাইফে এগোতে পারবি না। আর কম্পিটিশনে নাম দেওয়া মানেই যে জিততে হবে, এটা কখনোই আমার মেয়েকে শেখাই না। তুমি কম্পিটিশনটা অ্যাটেন্ড করছো, সিলেক্ট হয়েছো, এটা ওদের সিলেকশন হয়েছিল প্রায় 20-30 জনের মধ্যে, ও দুজন সিলেক্ট হয়েছে। তো আমার মেয়ে একজন আছে, আর একজন ক্লাস 6-এ একজন আছে। তো সেটাই সব থেকে বড় পাওনা যে তুমি সিলেক্ট হয়েছো, ঠিক আছে, তারপরে একটা চেষ্টা থাকে যে না আমি কম্পিটিশনটা জিতবো। আর এইসব সব কিছুই কম্পিটিশন না মোটামুটি যেগুলো পারবে আমি মেয়েকে সবসময় চেষ্টা করি দেওয়ার, যেরকম এক্সামগুলোর ক্ষেত্রে এখন বিভিন্ন ধরনের এক্সাম হয়, আপনারা জানেনই, এসওএ, ফোরের স্পেলাথন, স্পেল বি, অ্যাবাকাস এগুলো আছে। তো সেগুলো আমি মেয়েকে দেওয়াই সবসময়।
বিশেষ করে এসওএফ, তারপর স্পেলাথন, স্পেলবি এগুলো দেওয়াই। অ্যাবাকাসটা আমি যেহেতু মেয়ে শেখে না বলে আমি দেওয়াই না। আমার হাজবেন্ডও পক্ষপাতী না অ্যাবাকাসের পক্ষে। অনেকে শেখে, আমার অনেক বন্ধু বা সার্কেলে আছে, তারা বলে, কিন্তু একটা টাইমের পর ওরা আবার স্টপ করে দেয়, যেহেতু ওদের ওই অঙ্কের মানে প্যাটার্নটা একটু অন্যরকম। তো যাই হোক, যার যেরকম ভালো লাগে তো সেই হিসাবে। আর স্কুলেও হয় অ্যাবাকাসে, অ্যাবাকাসে সবসময় পার্টিসিপেন্ট সার্টিফিকেটও পায়, যেহেতু ওর কোনো নলেজ নেই। আমি ওই জন্য এই সব এক্সামে বসাই, যাতে ওর নলেজ বাড়ে, অনেক কিছু শেখা যায়। দেখবেন যে সবসময় যে উইনার হতে হবে তা না, কিন্তু এই পার্টিসিপেট করছে, এর থেকে অনেক কিছু নলেজ বাড়ে, অনেক কিছু কোশ্চেন জানতে পারে। এই যেরকম আমরা এখন বাচ্চাদের সবাই পড়াই, পড়াতে পড়াতে কত কিছু নতুন কিছু এখন জানছি। আমাদের জেনারেশনে অন্যরকম ছিল, এখন জেনারেশনে অন্যরকম, অনেক অন্যরকম পড়াশোনার ধাঁচ হয়ে গেছে। আমি তো এখন পড়াচ্ছি, মানে আমরা হাজবেন্ডের পড়াই মেয়েকে, তো বুঝতে পারছি কত রকম কত কিছু জানতে পারছি। আর দেখবেন পড়াশোনা চর্চার মধ্যে থাকলে দেখবেন অনেক কিছু জানা যায়। আর যে নিজেই যে পড়াশোনাটা এত দূর কষ্ট করে করেছি, সেটাকে এখন মনে হয় যেন কাজে লাগাতে পারছি। যাই হোক, আদার্স না বাইরের কাউকে পড়াতে পারি, কিন্তু নিজের মেয়েকে তো পড়াতে পারছি, সেটাই যে না সেটা কাজে লাগছে। তো আমি পড়াশোনা চর্চার মধ্যে প্রায় মানে ছিলামই, বিয়ের আগেও ছিলাম, এখন বিয়ের পর তো এখন পুরো ইনভলভ হয়ে গেছি। তো যাই হোক, ওই বলছি, আমি মেয়েকে এক্সামগুলো দেওয়াই যাতে ওর নলেজ বাড়ে। আর বলতে নেই, ও সব কিছুতেই উইনার মোটামুটি হয়ে আসছে। তো অনেক কিছুই, এর আগেও স্পেলাথনে একদম উইনার হয়েছিল, ন্যাশনাল লাইব্রেরি থেকে ও প্রাইজ পেয়েছে, আমি কমিউনিটিতে পোস্ট করেছিলাম। তো অনেক কিছুই, অনেক কিছুর ক্ষেত্রে উইনার হয়েছে, এর আগে স্কুলে যখন পড়তো তখনও তাই। তো যাই হোক, এটাই বলি যে ধৈর্য রাখতে হবে, ধৈর্য রাখলেই সাফল্য, ধৈর্য বা পেশেন্ট রাখলেই সাফল্য কিন্তু অর্জন করা খুবই সহজ হয়ে দাঁড়ায়। তো যাই হোক, এর সাথে সাথে দেখুন আমার এখানে মাছ, লাঞ্চের জন্য মাছটা ভেজে রাখছি। এরপর মাছটা ভেজে আমি মেয়েকে আনতে যাব। তার আগে আমি ওই মাছটা ভাজা হয়ে গেছে, ভেজে রেখে দিয়েছি, এবার টাইম হয়ে গেছে ওকে আনতে যাওয়া। তার আগে আমি একটু ধূপ জ্বালিয়ে নিচ্ছি, ধূপ টুপ জ্বালিয়ে নিয়ে তারপরে ওকে আনতে যাবো। এই এখন 6টা বাজতে 10 মিনিট এরকম বাকি আছে। আমি বাস ফোন করেছিলাম, ফোন করে নিয়ে যে কোথায় আছে, বললো একটু দূরে আছে, একটু আসতে আমাদের টাইম লাগবে, আর আমার তো যেতে এখান থেকে 1 মিনিট লাগবে। তো ভাবলাম ধূপটা জ্বালিয়ে নিয়ে তারপরে বেরোবো। তো আজকের আমার এই ইভিনিং এর স্টোরি এখানেই শেষ করছি। এরপর থেকে আবার একটা ভিডিও আমি কন্টিনিউ করব। তো ছোট ছোট করে আমি ভিডিও করছি, কেন বেশি বড় ব্লগ হয়ে যাবে না হলে। তো আশা করছি আমার ভিডিও ভালো লাগছে আপনাদের। তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলবেন, আর পজিটিভলি ভাবেই থাকবেন, নেগেটিভ মাইন্ডে কেউ থাকবেন না। তাহলে দেখবেন নিজের লাইফটাও ভালো থাকবে, তখন দেখবেন অন্যকেও ভালো লাগছে। তো যাই হোক, আজকের মতো বিদায় জানালাম, আবার একটা অন্যরকম সুন্দর ব্লগ নিয়ে হাজির হব।